আসসালামু আলাইকুম। আমার কথা কি আপনারা শুনতে পান? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আপনারা মাইকগুলো মিউট করে দিতেছি সবাইকে। তো আমরা কন্ট্রাক্ট নিয়ে পড়তেছিলাম। আমাদের কন্ট্রাক্টটা এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, আর কন্ট্রাক্টটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু সিলেবাসটা শেষ আল্লাহর রহমতে। আর অল্প একটু বাকি থাকবে। তো আপনাদের এরপর আর একটা সপ্তাহ পাবো আমরা পড়াশোনা করার। তো ইনশাআল্লাহ আমরা আসলে এই সপ্তাহের মধ্যে কন্ট্রাক্টের একটা অ্যাসাইনমেন্ট আসবে। সমস্যা হচ্ছে কি আমার ফ্রেন্ডের স্যার এই লিংকে স্যার ঢুকে পায় না জুমে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ইয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি।
তো যা বলতেছিলাম আমরা আমাদের আমি পাঠিয়ে দিছি আর কি, পাসওয়ার্ড লিংক পাঠিয়ে দিছি। তো আমাদের এই সপ্তাহে যেটা হবে, এই সপ্তাহের মধ্যে আমরা কন্ট্রাক্টটা শেষ করব। কন্ট্রাক্টের থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে সপ্তাহে আমরা ছোট কয়েকটা জিনিস আছে, তো অল্প কতক্ষণে লাগবে। তো নেক্সট উইকে দেখা যাবে কোশ্চেন নিয়ে আমরা বিশদ আলোচনা করতেছি। তো আমাদের কন্ট্রাক্টের প্রায় আজকেই অর্ধেক শেষ হয়ে যাবে, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে শেষ করব আর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা কন্ট্রাক্টের মধ্যে দুই ধরনের কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছি। প্রথম যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল লামসাম কন্ট্রাক্ট, আর একটা ছিল আইটেম রেট কন্ট্রাক্ট। তো আমি যদি আবার একটু রিক্যাপ করি, যদি রিভাইজ দেই, সেক্ষেত্রে প্রথমে যেটা ছিল লামসাম কন্ট্রাক্ট আর আইটেম রেট কন্ট্রাক্ট, এই দুইটার মধ্যে যে জিনিসগুলো ছিল, যে লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে কাজটা করে দিবে। লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে, সাপোজ 100 কোটি টাকা, যে আমার কাজ শেষে কন্ট্রাক্টরকে 100 কোটি টাকা দিয়ে দিতে হবে। তার মানে ওনার কিন্তু আগে থেকে জানতো যে আমাকে কাজ শেষ হলে কত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর এই কন্ট্রাক্টের ক্ষেত্রে আগে থেকে একদম ডিটেল ড্রয়িং থাকতে হবে, স্পেসিফিকেশন থাকতে হবে, কারণ সেই অনুযায়ী কিন্তু সেটা রিড করে, সেটার এস্টিমেশন করে, কস্ট অ্যানালাইজ করে আমাকে কি কন্ট্রাক্টররা বিড করবে, ঠিক আছে। আর আইটেম রেট কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হয়, আইটেম রেট কন্ট্রাক্টের ক্ষেত্রে আগে থেকে নির্দিষ্ট কোনো টাকা অ্যামাউন্ট বলা থাকবে না। এখানে প্রত্যেকটা আইটেমের প্রাইস দেওয়া থাকবে, যে এই একটা কাজ করতে 50 টাকা লাগে, তাহলে 10টা কাজ করতে 500 টাকা লাগে, তো কতগুলা কাজ করছে সেই অনুযায়ী পেমেন্ট হবে। এটা হচ্ছে আইটেম রেট কন্ট্রাক্ট, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা দুইটা জিনিস কিন্তু ঝামেলা আছে। যেমন লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা দেখা যায়, যে আমাদের ড্রয়িং এ কিন্তু আমি কি চেঞ্জ করতে পারি না। আমি যদি মন চাই যে না আমি একটু একটু অন্যরকম ভাবে করব, ঠিক আছে, যা একটু যদি ড্রয়িং এর একটু অন্যরকম ভাবে করতে চাই, তখন কন্ট্রাক্টর কি করে, হাই প্রাইস সিক করে, অনেক বেশি টাকা চায়। লামসাম কন্ট্রাক্টের প্রধান অসুবিধা, ঠিক আছে। তাছাড়া যেটা হয় যে আগে থেকেই একটা পূর্ণাঙ্গ একটা ডকুমেন্ট রেডি করা থাকে, এটা অতটা ঝামেলা, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে নিজের মন মতন কিছু করা যায় না লামসাম কন্ট্রাক্টে, যেটা আর কি 100 কোটি টাকা আগে থেকে বিট করবে। এখন আমি যদি একটু মডিফাই করতে চাই, তখন বলবো যে না আমাকে অনেক টাকা বেশি দিতে হবে। তো কন্ট্রাক্টরের সাথে একটা বাক বিতণ্ডা হয়। আর আইটেম রেট কন্ট্রাক্টের মেন ঝামেলাটা হচ্ছে কি ওনারের ঝামেলা। সেটা কি ঝামেলা? ওনারের ঝামেলাটা হচ্ছে যে আমি আগে থেকে, ওনার জানে না যে আসলে কত টাকা লাগবে, কাজ শেষে তার কত টাকা যাইতে পারে, সে কাজ করে যায় একটা আনসার্টেনিটির মধ্যে। তো এখন তো তার বাজেট যদি 20 কোটি টাকা হয়, এখন কাজ শেষে যদি 30 কোটি হয়, তাহলে 10 কোটি সে কিন্তু শর্টেজ পড়ে যায়, ঠিক আছে। তার একটা মানে বলেন অর্থের একটা বোঝা চলে আসে তার মধ্যে। তো এটা ছিল আইটেম রেটের অসুবিধা, ঠিক আছে। তো এই হলো গিয়ে ঝামেলা। আর আইটেম রেটের ক্ষেত্রে আইটা কি করতে হয়, যে ওই যে অ্যাডিশনাল স্টাফ লাগে, ঠিক না? কারণ কি, যে আমাদের কাজটা ততটুকু করতে হবে না, শেষের দিকে পেমেন্টটা করবে কিভাবে, যে কন্ট্রাক্টর কতটুকু কাজ করছে সেটা একটা পরিমাপ করতে হবে, কাজটা ঠিকভাবে করছে কিনা। কাজ পরিমাপ করার জন্য আপনাকে অতিরিক্ত লোকবল কি করতে হবে, আপনার নিযুক্ত করতে হবে, ঠিক আছে। তো তারা যাবে ফিল্ডে, তারা এস্টিমেশন করবে, ঠিক আছে। তারা বলবে যে স্যার হ্যাঁ কাজ করছে, এই যে কন্ট্রাক্টর 40টা কাজ করছে, তাহলে 40 টাকা পেমেন্ট। এখন আপনি যদি লোক না পাঠান, তাহলে কন্ট্রাক্টর বলবে যে না স্যার আমি 50টা কাজ করি, তাহলে 50 টাকা পেমেন্ট দিন, আপনি 10টা কাজ অতিরিক্ত পেমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো লোকও বল লাগে তদারকি করার জন্য। তো এই যে অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো আজকে আমরা যে কন্ট্রাক্টটা নিয়ে পড়বো সেটার মধ্যে নাই। তো আমার আজকে যে কন্ট্রাক্টের বিষয় সেটা কি লিখছে, লামসাম এন্ড শিডিউল কন্ট্রাক্ট, লামসাম এন্ড শিডিউলস কন্ট্রাক্ট। তো এখানে যে জিনিসটা আছে, এটা অর্থ, এটা মানে হচ্ছে যে আগে যে লামসাম পড়ছি আর আইটেম রেট পড়ছি, এই দুইটার যোগফল। শিডিউল কন্ট্রাক্ট কিন্তু আইটেম রেটের আরেকটা নাম, ঠিক আছে। আইটেম রেট কি কিন্তু শিডিউল কন্ট্রাক্টও বলে। তো আপনারা যেটা বুঝলেন যে আসলে আমরা আজকে যেটা পড়বো সেটা কিন্তু আগে যে দুইটা আমরা কন্ট্রাক্ট পড়ছি সেই দুইটার কম্বিনেশন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি বাংলা ভাষায়, সাধারণ বাংলা ভাষায় যদি বলি, এক্ষেত্রে যেটা হবে যে কাজ শেষে আপনি কন্ট্রাক্টরকে বলে দিবেন যে তুমি 100 টাকা পাবা, এবং প্রত্যেকটা কাজের জন্য কত টাকা করে প্রাইস সেটাও বলে দিবেন। যেমন মনে করেন প্রত্যেকটা কাজের জন্য 1 টাকা করে, এরকম 100টা কাজ আছে, তার মানে কাজ শেষে কত টাকা পাবে, 100 টাকা পাবে। এটা আপনি আগে থেকেই জানেন যে 100 টাকায় লাগবে, এর বেশি লাগবে না। এখন মনে করেন যে আপনার কিছু অতিরিক্ত কাজ করতে হবে, ঠিক আছে। তো আপনি মনে করেন 20টা কাজ অতিরিক্ত করলেন, তাহলে আপনি কি পেমেন্ট 100 টাকা দিবেন না, তখন আপনি কি ওই 20 টাকাদেরও পেমেন্ট যোগ করে দিবেন, তার মানে 120 টাকা দিবেন, ঠিক আছে। আবার ধরেন সাপোজ যে আপনি 100টা কাজ করবেন, এরকম কন্ট্রাক্ট করছেন কন্ট্রাক্টরের সাথে, কিন্তু দেখা গেল আপনার আর করতে মন চাচ্ছে না, ঠিক আছে। যে মনে করেন যে আপনি টাকা বাঁচানোর জন্য বা একটু অর্থ কষ্টে আছেন, আপনি কিছু কাজ অফ রাখবেন, পরে করবেন, আপাতত আর করবেন না। তো ধরেন সাপোজ 30টা কাজ আপনি করলেন, মাত্র 70টা কাজ করলেন,
তাহলে কি আপনার ওই 100 টাকা দিতে হবে না, আপনি 30 টাকা কম দিবেন। ঠিক আছে, 30 টাকা কম করছেন, প্রত্যেকটা কাজের দাম 1 টাকা করে, তাহলে সেক্ষেত্রে আপনি 70 টাকা দিবেন। তার মানে এক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, আগে থেকে একটা টাকা ফিক্স করা থাকে যে কাজ শেষে, কাজ যদি নর্মালি হয়, আমি যদি কোনো কিছু অ্যাড না করি, কোনো কিছু বাদ না দিই, তাহলে তুমি কাজ শেষে এত টাকা পেয়ে যাবা। কথা বুঝলেন, যে 20 কোটি টাকা আছে, যে কাজ শেষে তোমাকে 20 কোটি টাকা দিয়ে দিবে। ঠিক আছে, আর যদি এরকম হয় যে না, কিছু আমি ডিজাইনে মডিফিকেশন করব, সেটার জন্য এক্সট্রা খরচ হবে, তাহলে সেই এক্সট্রা খরচ আর হচ্ছে 20 কোটি টাকা। তো ধরেন 10 লাখ টাকা আপনি এক্সট্রা খরচ করলেন, ঠিক আছে, তাহলে 20 কোটি 10 লাখ টাকা দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি মনে করেন না, আপনার মনে হইলো যে না, আমি আর এই কন্ট্রাক্টরের সাথে আর করবো না, বা মনে করেন কন্ট্রাক্টরের সাথে ঝামেলা হইলো, বা আপনার অর্থের একটু সমস্যা আছে, তো আপনি মনে করেন যে 90% কাজ করলেন, 100% কাজ করলেন, বা 95% কাজ করলেন, সেক্ষেত্রে আপনি ওই টোটাল টাকাটা দিতে হবে না, ফুল পেমেন্টটা দিতে হবে না, আপনি যতটুকু কাজ করেন ততটুকু। তো কতটুকু কাজ করেন? 5% কাজ, মানে 95% কাজ করলে কি 5% এর কাজ করেন না, তাহলে 5% এর পেমেন্টটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন সুবিধা এখানে। ঠিক আছে, আমি ইচ্ছা মতন কিন্তু কাজ বাড়াইতেও পারতেছি, মডিফিকেশন করতে পারতেছি, আবার যদি আমার অর্থের সমস্যা বা কন্ট্রাক্টের কোনো ঝামেলা হয়, তাহলে সেটা আমি স্থগিত করতে পারতেছি বা কমায় রাখতে পারতেছি। ঠিক আছে, তো আমার টাকাটাও কিন্তু সেভ হচ্ছে। এই জিনিসটার জন্য লামসাম কন্ট্রাক্ট এবং শিডিউল কন্ট্রাক্টটা অনেক বেশি জনপ্রিয়, এবং মনে করেন এই প্রসিডিউরটা অনেক বেশি ফলো করা হয়। তো আগে তিনটা যদি তুলনা করা হয়, তাহলে সত্যি কথা বলতে এটা সবচেয়ে ভালো কন্ট্রাক্ট। তো এক্ষেত্রে আমরা একটু চলে যাই, দেখেন কি লিখছে। This is similar to the lump sum contract, except the schedule of rates is also included in the contract agreement. এটা লামসাম কন্ট্রাক্টের মতনই, কিন্তু এখানে এক্সট্রা করে কি দেওয়া আছে, যে শিডিউল রেটটা দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা আইটেমের জন্য কত টাকা সেটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে যেটা বলছে যে ইন দিস টাইপ অফ কন্ট্রাক্ট দ্য কন্ট্রাক্টর অফার্স টু ডু পার্টিকুলার ওয়ার্ক এট এ ফিক্সড সাম উইথিন এ স্পেসিফিক টাইম অ্যাজ পার প্ল্যানস এন্ড ডিটেল স্পেসিফিকেশন। এই যে লামসামের মতনই, যে কন্ট্রাক্টর একটা নির্দিষ্ট টাকার বিনিময় নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রয়িং এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজটা করে দিতে সমর্থ হয়। ঠিক আছে, আপনার সাথে কন্ট্রাক্টে যাবে যে আমি 2 বছরের মধ্যে এই কাজটা চাই। আচ্ছা ঠিক আছে, কত টাকা? 100 কোটি টাকা, হ্যাঁ আমি রাজি। তার মানে 2 বছরের মধ্যে 100 কোটি টাকায় আপনাকে এই কাজটা করে দিব। সো এইভাবে একটা সময়সীমা থাকে। The schedule of rates for various items is provided. শিডিউল রেট মানে বিভিন্ন আইটেমের রেটটা দেওয়া হয়, which regulates the extra amount to be paid or deducted for any addition or deletion made during the progress of work. শিডিউল রেটটা কেন দেওয়া হয়? শিডিউল রেটটা দেওয়া হয় যদি আপনি কোনো কিছু বাড়ান, যে ধরেন আপনি 5 তলা পর্যন্ত করার কথা, এখন আপনার মনে হয় না আপনি 6 তলাও করবেন। ঠিক আছে, তো এখানে কি 6 তলা করার জন্য যে কস্টিংটা, ঠিক আছে, মানে প্রত্যেক স্কয়ার ফিট করতে যে খরচটা, সেই হিসাবে আপনি 6 তলা করছেন, কয় স্কয়ার ফিটের কাজ অতিরিক্ত করছেন, সেই হিসাবে পেমেন্ট আপনি বাড়ায় দিবেন। বা মনে করেন আপনি 5 তলা করার ইচ্ছা ছিল, সেই অনুযায়ী আপনি টেন্ডার দিচ্ছেন, এখন আপনি মনে হয় 3 তলা পর্যন্ত আমি করবো, আর করবো না, তাহলে কত স্কয়ার ফিট আপনি করেন নাই সেই হিসাব করে, ঠিক আছে, কস্টিং কত সেটা বাদ দিয়ে দিবেন। এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, একদমই সোজা। তো এখানে এবার আমরা আসি সুবিধা অসুবিধাগুলো কি। সুবিধার প্রথম মেরিটস এর প্রথমটা যেটা বলছে যে অ্যাডিশনাল স্টাফ ফর রেকর্ডিং ডিটেল মেজারমেন্টস অফ অরিজিনাল আইটেম অফ ওয়ার্ক ইজ নট রিকোয়ার্ড ফর মেকিং পেমেন্ট টু দ্য কন্ট্রাক্টর। ওই যে আইটেম রেট অসুবিধা ছিল না, যেটা বলছিলাম, যে পেমেন্ট করার আগে কিছু লোক যায়, গিয়ে কি করে, যে কাজটাকে দেখে যে হ্যাঁ কাজটা কি ঠিকভাবে করছে নাকি, কয়টা কাজ করছে, এটা সে কি করে, তদারকি করে, যে স্যার হ্যাঁ 100টা কাজ করছে সে। ঠিক আছে, তো এই যে লোকবল নিযুক্ত করার, এখানে কিন্তু সেটা প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ এটা কি এটা প্রথমত হচ্ছে লামসাম কন্ট্রাক্ট। ঠিক আছে, কারণ সে ততটুকু কাজ করবে, আপনি লোকবল নেওয়ার দরকার নেই, আপনার কাজ শেষ হবে, আপনি শুধু একটু চেক করবেন যে হ্যাঁ কাজ ঠিকভাবে করছে না, কিন্তু ওই কি পরিমাণ কাজ করছে এগুলো মানে একদম খুঁটিনাটি হিসাব করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ আগে থেকে কিন্তু পেমেন্টটা ফিক্সড, যে আচ্ছা কাজ শেষে তাকে 100 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ফিক্সড, মানে এটা হচ্ছে আমাদের লামসাম কন্ট্রাক্টের, তো এখানে কিন্তু ওই লোকবল প্রয়োজন হয় না। ঠিক আছে, তারপরে যেটা বলছে দ্য ওনার ক্যান নো from the tenders as to what the project will cost him. Knowing the cost, he will decide to start or defer the project. এটা একদমই সোজা। ওই যে যেহেতু এটা লামসাম কন্ট্রাক্ট কি আগে থেকে বিডের প্রাইসটা আপনি জানেন যে কত টাকা দিতে হবে, তার মানে কি আইটেম রেটের যে অসুবিধাটা ছিল, যে আমি মানে আইটেম রেটের যে দুইটা অসুবিধা, সেটাই কিন্তু এখানে সুবিধা হিসাবে আসছে। যে প্রথম অসুবিধাটা যেটা ছিল যে অতিরিক্ত লোকবল লাগতেছে না, কারণ পেমেন্টের ক্ষেত্রে এগুলা নিযুক্ত করা দরকার নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আইটেমটা একটা অসুবিধা কি ছিল, যে ওই যেহেতু একটা আইটেমের রেট অনুযায়ী করে, সো ওনার কিন্তু আগে থেকে জানতো না যে আসলে কাজ শেষে এই 100 টাকা পরে কত টাকা হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা লামসাম কন্ট্রাক্ট,
ঠিক আছে, এখানে একটা লামসাম কন্ট্রাক্টে ইয়ে আছে, নামটা কি, লামসাম এন্ড শিডিউল কন্ট্রাক্ট। তার মানে আগে থেকে কিন্তু টাকাটা নির্ধারিত থাকে যে 100 কোটি টাকা, আচ্ছা এই 100 কোটি টাকা, 100 টাকা 100 কোটি টাকা, তাহলে আগে থেকে কিন্তু ওনারা জানতে পারে যে কাজ শেষে তাকে 100 কোটি টাকা দিতে হবে। তার মানে হচ্ছে কি এই সুবিধাগুলো হচ্ছে কি এই দুইটা, এবং এই দুইটা কিন্তু আমাদের ছিল আইটেম রেটের অসুবিধা। ঠিক আছে, আইটেম রেটের অসুবিধা ছিল এগুলো। তো আশা করি এটা বুঝতে পারছেন মনে করি। তো তারপরে যেটা আছে ডেমেরিটস মতে, অসুবিধার মধ্যে যেটা আছে যে বিফোর দ্য কন্ট্রাক্ট ইজ অ্যাওয়ার্ডেড the project has to be studied thoroughly and all the contract documents are required to be completed in every respect। ঠিক আছে, এটার মানেটা হচ্ছে যে কন্ট্রাক্ট জিনিসটা কি, এটা লামসাম কন্ট্রাক্ট না, তো লামসাম কন্ট্রাক্টের যে অসুবিধা একটা ছিল যে কন্ট্রাক্ট দেওয়ার আগে কিন্তু ডকুমেন্টস মানে ফাইল সবকিছু, ড্রয়িং বলেন স্পেসিফিক সবকিছু রেডি থাকতে হবে, কারণ এখানে কি টাকার বিট করবে। ঠিক তেমনি এখানেও তো আপনার একটা টাকা বিট করবে না, কন্ট্রাক্টররা টেন্ডার কিনবে, টেন্ডার কিনে তারা কি করবে, কস্ট এস্টিমেশন করবে, করার পরে তারা বিট করবে যে হ্যাঁ আমি এটা 80 কোটিতে করে দিতে পারবো, আরেকজন বলবে আমি 60 কোটিতে করে দিতে পারবো, আরেকজন বলবে 70 কোটিতে। তো এই যে তারা বিট করবে কিভাবে, কিসের ভিত্তিতে, আপনার যে ডকুমেন্ট গুলো দিতে হবে তো, ঠিক না, প্রজেক্টের কি কি আপনি কিভাবে করতে যাচ্ছেন, তার মানে ডিটেল ড্রয়িং এবং ডকুমেন্ট গুলো লাগে। তো বিফোর দ্য কন্ট্রাক্ট ইজ অ্যাওয়ার্ডেড দ্য প্রজেক্ট হ্যাজ টু বি স্টাডিড থোরলি। ঠিক আছে, প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে আপনি স্টাডি করতে হবে। এখন আপনি যদি ওই যে বললাম না যে সার্ভে যদি আপনি ভেজাল থাকে, যে আপনি ঢিলেঢালা ভাবে সার্ভিং করলেন, তখন দেখা যাচ্ছে করার সময় আপনি একটু বাধাপ্রাপ্ত হইলেন। ঠিক আছে, যে মনে ওই যে আমি বলছিলাম একটা উদাহরণ, যে মনে করেন গুলশান থেকে একটা ফ্লাইওভার আনলেন, মহাখালী আপনি কাঁচা বাজার নামাবেন পাচ্ছেন, কিন্তু ওই কাঁচা বাজারের লোকজন আপনাকে বাধা দিল, এখন আপনাকে এটা শিফট করতে হইলো। কারণ আগে থেকে যদি সার্ভিং করা থাকতো তাহলে কিন্তু এই অসুবিধা হইতো না। তো জিনিসটা হচ্ছে এটাই যে আগে থেকে আপনার সার্ভিংটা ভালোভাবে করতে হবে এবং ডকুমেন্ট গুলা একদম পাকাপোক্ত ভাবে ডকুমেন্ট গুলা তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর যেটা বলছে 2 নম্বর, দ্য নন শিডিউল extra items will give a chance to the contractor to seek higher rates than the market price। যেটা হচ্ছে এক্ষেত্রে একটা ঝামেলা আছে। এক্ষেত্রে কি ঝামেলাটা, এটাই একটু মেজর ঝামেলা, অন্য ঝামেলা না। সেটা হচ্ছে কি, যে মনে করেন আপনি 100 টাকা কাজের কন্ট্রাক্ট দিলেন, এখন আপনার মনে হলো যে না আমি আরো 20 টাকা অতিরিক্ত করব। ঠিক আছে, 20 টাকা অতিরিক্ত করব, তো আপনি কন্ট্রাক্টরকে বললেন যে আমাকে 20 টাকা অতিরিক্ত করে দাও। ঠিক আছে, এখন কন্ট্রাক্টরের সাথে আপনি যখন নেগোসিয়েশন আসবে, কন্ট্রাক্টর বলবে যে না আমি ইয়া করব, আপনি আগে থেকে তো এটা বলেন নাই, আগে থেকে তো আপনি শিডিউল করে দেন নাই। ঠিক আছে, তো সমস্যা নাই, আমি করে দিব, আপনি এক্সট্রা তো পেমেন্ট দিবেন। ঠিক আছে, কিন্তু প্রাইসটা যেটা চাবে সেটা কিন্তু নর্মাল মার্কেট রেট থেকে অনেক বেশি, কিছুটা বেশি থাকে। যেমন মনে করেন ওই কাজটা যদি আপনি অন্য একজনকে দিয়ে করাইতেন, তাহলে যেখানে 50 টাকা লাগতো, তখন ওই কন্ট্রাক্টর মনে করেন যে বলবে যে আমি তো পুরো কাজই করে দিছি, একটু বাড়ায় দিয়েন, মনে করেন যে 55 টাকা করে, 5 টাকা করে প্রতি কাজের পিছনে বেশি নিবে, এরকম আর কি। ঠিক আছে, তো এরকম দেখা যায় যে নন শিডিউল এক্সট্রা আইটেমের জন্য, কারণ আপনি তো আসলে ভেজাল করতে চাইবেন না স্বাভাবিক অর্থে, কারণ আপনি চাইবেন যে আচ্ছা একজনই কাজ করতেছে করে ফেলো, কারণ এটার জন্য আমি আলাদা লোক নিলে এটা একটা ভেজাল না। তো একটু আপনি তো হ্যাজার্ডাস পরিস্থিতি চাবেন না, আপনি চাইবেন যে উনি করতেছে তাহলে উনিই করতে থাক, উনিই করে দেখ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে তো আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে 5 টাকা বেশি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে কিন্তু কাজটা করে দাও। তো আপনারও মানে কাজের শেষের দিকে যেহেতু একজনই করতেছে, নর্মালি আমরা এরকমই করি, ওই একটা কাজের জন্য সামান্য একটু কাজ বাড়তির জন্য আমরা তো আর আরেকজন কন্ট্রাক্টরকে দিব না, বা কেউ করতেও চাবে না, আপনি কন্ট্রাক্টরকে দিলে তারা কেউ করতেও চাবে না, যে সামান্য একটু বাড়তি কাজ করতেছে, তো ওই কন্ট্রাক্টরই করবে, কিন্তু সে একটু টাকাটা কি চাবে, একটু বেশি চাবে। এটা হচ্ছে যে একটু ডিমেরিটস এর মধ্যে পড়ে আর কি। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো আমাদের এটা হচ্ছে লামসাম এন্ড হচ্ছে শিডিউল কন্ট্রাক্ট। ঠিক আছে, তো কোশ্চেন আসতে পারে যে আপনার যদি এরকম মনে হয় যে কেউ যদি কোশ্চেন করে যে কোন ধরনের কন্ট্রাক্ট আপনার কাছে ভালো লাগলো, লামসাম আইটেম রেট নাকি লামসাম এন্ড শিডিউল, অবশ্যই এই লাস্টটা, কারণ ওগুলা যে ডিমেরিট এখানে কিন্তু সেটা সুবিধা। ঠিক আছে, এখানে কিন্তু ওরকম অসুবিধাগুলো নাই, ফেস করতে হয় না। তো আশা করি কোনো ঝামেলা নাই, যদি ঝামেলা থাকে এটা নিয়ে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন যে এখানে কোনো কিছু বুঝেন নাই। ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেন করেন, আমি আবার বুঝিয়ে দিই। এই টপিকটা নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে বলেন। জি বলেন, কারো ঝামেলা নাই? স্যার না স্যার, হ্যাঁ বল। না স্যার নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা অল্প একটু দেখবো। ঠিক আছে, এবার আমরা আরেকটা যেটা যাব, সেটা হচ্ছে কস্ট প্লাস ফিক্সড ফ্রি কন্ট্রাক্ট। ঠিক আছে, কস্ট প্লাস ফিক্সড ফ্রি কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা আমি যদি একটু নর্মালি বলি, আপনি মিউট করে দেন, আপনি তো আমার কথা শুনতেছেন
না স্মল হোক, মিউট করে রাখেন। দেখেন এক্ষেত্রে যেটা করা হয় যে সমস্ত খরচ ওনার বহন করবে। ধরেন আপনি ওনার, ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, কাজ নিবেন, ঠিক আছে, যে আপনি আপনার বাড়ি করবেন, এই বাড়ির যত খরচ আছে, ইট ইট কাঠ বালি যা যা লাগে আপনি সব টাকা দিবেন। কিন্তু আপনি কন্ট্রাক্টর আছেন কি, সে সুন্দর মতন গুছায় কাজটা করে দিবে। তো তাকে আপনি একটা পেমেন্ট দিবেন যে তোমাকে প্রতি মাসে আমি এত টাকা দিব, ঠিক আছে, যে তোমার মাসিক বেতন হচ্ছে এত, তোমার যা খরচ লাগে তুমি আমাকে বলবো, আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি আমার কাজটা করে দিবা। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কথা, যে এটাই হচ্ছে আমাদের কস্ট প্লাস ফিক্সড ফি কন্ট্রাক্ট। তো আমরা যদি এটা বর্ণনা থেকে আমরা যদি আগে একটু ইয়াতে আসি, মেরিটসে আসি, তারপর আবার একটু বলবো। দেখেন মেরিটসের প্রথমটা বলছে, ইন দিস টাইপ অফ কন্ট্রাক্ট অ্যাকচুয়াল কস্ট ইজ টু বি ক্যারিড বাই দ্য ওনার। প্রকৃত খরচটা ওনার বহন করে। দ্য কন্ট্রাক্টর পারফর্মস দ্য ওয়ার্ক ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ওনার রেজাল্টিং ইন গুড কোয়ালিটি ওয়ার্ক। ঠিক আছে, যেহেতু মানে এখানে সকল খরচ যেহেতু ওনার বহন করতেছে, তো মনে করেন কন্ট্রাক্টরে মনে করেন যে 2 টন রড লাগবে এখন, তো কন্ট্রাক্টর কি করবে, আপনাকে বলবে যে স্যার 2 টন রড লাগবে, আমি এটা ইয়া করব, বা মনে করেন এখন আমার 50 বস্তা সিমেন্ট লাগবে, আপনি এটা আমাকে আইনা দেন, তখন আপনি এনে দিবেন। তো কন্ট্রাক্টর কিন্তু মাসে মাসে তার পেমেন্ট খারাপ, ঠিক আছে, এখন কাজ হোক বা না হোক সে কিন্তু পেমেন্ট পাচ্ছে। ঠিক আছে, মানে কাজ যত আপনি স্লো করেন বা ইয়া করেন, ডিলারওয়ালা করেন বা যত ফাস্টই করেন না কেন, আপনার মাসিক একটা পেমেন্ট খারাপ। ঠিক আছে, বা অনেকে কি করে, চুক্তিভিত্তিক কাজ ভিত্তিক করে, যে তোমাকে কাজ শেষে এরকম দিব, ঠিক আছে, এত টাকা তোমাকে দিয়ে দিব, যে তুমি আমার এই 5 তলা বিল্ডিং করে দাও, তোমাকে এই টাকাটা দিয়ে দিব। তো কন্ট্রাক্টর তখন করে একটু তাড়াহুড়া করে, যত তাড়াতাড়ি শেষ করতে তত তাড়াতাড়ি সে ভালো আরেকটা কাজ নিতে পারবে, আর খরচটা বলবে যে আমি দিব। তো কন্ট্রাক্টর আমাকে বলবে যে স্যার আমাকে প্রথম অবস্থায় এরকম দেন, যে আমাকে এত টন রড দেন, এত এত বস্তা সিমেন্ট দেন, ঠিক আছে, তো এরকম বলবে, তো আপনি কিনে দিবেন। ঠিক আছে, তো বাকি সে শুধু কাজটা করবে আর কি, সে লোকবল গুলো ম্যানেজ করবে, সে মনে করেন মেশিনারিজ নিয়ে আসবে, বা সে মেশিনের ভাড়া যদি দিতে হয় সেটা আপনি দিবেন। কথা বুঝতে পারছেন? মানে সমস্ত খরচ আপনি মনে করেন, সে শুধু কাজটা করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কন্ট্রাক্টরে কিন্তু যে চুরি প্রবৃত্তিটা থাকে না, যে এখানে একটু টাকা কমানোর একটা সুযোগ আছে, আমি এখানে টাকা কমাই, আমি এখানে একটু কাজ চুরি করি, বা মনে করেন আমার স্ত্রীরা দেওয়া দরকার 12টা, আমি 10টা দিয়ে দিই। ঠিক আছে, তো এরকম মনে করেন যে চুরি চামারি করার চান্স নেই, কারণ আপনিই করতেছেন। ঠিক আছে, তো আপনার খরচটা, আপনার খরচ যদি সে করতো তাহলে সে চিন্তা করতো যে হ্যাঁ আমি একটু ইয়া করি, একটু কম কম দিই, তাহলে আমার টাকাটা সেভ হয়, আমি বেশি বেশি দেখাবো। কিন্তু এখানে তো মনে করেন যে খরচটা আপনি বহন করতেছেন, সে তো কোনো কিছু না। তো অতটা সে আসলে করলেও মানে খুবই নেগলিজিবল পরিমাণ সে মানে চুরি চামারি করতে পারে, করে না যে এরকম করে, এরকম বলা যায় না, এটা হয় বাংলাদেশে সবকিছুই সম্ভব। ঠিক আছে, তো মনে করেন যে কিছুটা মনে করেন নেগলিজিবল হয়, তখন সে আসলে তখন মালিক পক্ষের সন্তুষ্ট লাভের জন্যই কাজ করে, মূলত কনসেন্ট্রেশনটা বেশি থাকে, কারণ টাকা চিন্তা অতটা না। তারপরে যেটা বলছি যে দ্য ওয়ার্ক ক্যান বি টেকেন ইন হ্যান্ড ইভেন বিফোর দ্য ডিটেল ড্রয়িং এন্ড স্পেসিফিকেশন আর ফিনিশড। এই যে এই ধরনের কাজগুলো মূলত হচ্ছে পরিচিত কন্ট্রাক্টরের সাথে ডিল করা হয়, যে আপনার সাথে অনেক ধরনের মানে পরিচিত একজন কন্ট্রাক্টর সে কাজ করে, বা দেখছেন যে আপনি যে বাড়িতে থাকতেন ভাড়াটিয়া হিসেবে, তার পাশে বিল্ডিং করছে, সে কন্ট্রাক্টরের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, আপনি যখন বাড়ি করবেন, তখন সে কন্ট্রাক্টরকে বলেন যে ভাই আমি তো বাড়ি করতেছি, এবার আপনি আমার এই কাজটা এভাবে করে দেন। তখন মনে করেন সম্পর্কটা আগে থেকে থাকার কারণে সে বললো যে আচ্ছা ঠিক আছে আমি হাতে নিলাম কাজ, আচ্ছা কবে থেকে শুরু করতে হবে, তো বললো যে জানুয়ারি থেকে। এখন আপনার কাছে মনে করেন ড্রয়িং নাই, আপনি জানেন যে 5 তলা বাড়ি করবেন, কিন্তু আপনার ড্রয়িং নাই, স্পেসিফিকেশন নাই। ঠিক আছে, তো প্রিলিমিনারি যে কাজগুলো করার, ঠিক আছে, বা হচ্ছে আর কি, ড্রয়িংটা একদম কমপ্লিট হয় নাই। ঠিক আছে, তো এই অবস্থায় আপনি কাজটা তাকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। সে মনে করেন অ্যানাউন্সমেন্ট করে রাখলো, মানে ড্রয়িং পাওয়ার আগে সে মনে করেন কন্ট্রাক্টর অ্যানাউন্সমেন্ট করে রাখলো, বা সবকিছু যোগাযোগ করে রাখলো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রধান সুবিধা। ঠিক আছে, কারণ তার তো চিন্তা নাই। ঠিক আছে, আর অন্যান্য কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু আগে থেকে কিছু পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, যে কাজটা যেন সে শুরু করতে পারে কন্ট্রাক্টর। আর এই ক্ষেত্রে যেহেতু সকল ব্যয়বহার বহন করতেছেন আপনি, তো যদি শুরুর দিকে কোনো টাকা লাগে তাহলে আপনি সেটা দিবেন। ঠিক আছে, তো ড্রয়িং অতটা বেশি মেজর ইস্যু না, যে ড্রয়িংটা আপনার থাকতেই হবে। ঠিক আছে, ড্রয়িং এর আগেও আপনি কাজটা শুরু করে দিতে পারেন। আর ডিমেরিটস মানে ক্ষতিকারক দিকগুলোর মধ্যে যেটা হচ্ছে, দ্য ফাইনাল কস্ট অফ দ্য প্রজেক্ট ইজ নট নোন ইন অ্যাডভান্স। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে আইটেম রেটের মতন, যে একদম পরিশেষে কত টাকা হবে, মানে খরচটা কত হবে এটা আমি জানতে পারি না। ঠিক আছে, এটা কিন্তু আমার জানা যায় না, কারণ ওই যে জিনিসটা কি, আমি যেটা বললাম যে কন্ট্রাক্টর কি করবে, যে স্যার আমাকে এত বস্তা এত এত বস্তা সিমেন্ট লাগবে, এগুলা লাগবে, সে চাহিদা দিবে, একটা মেমো দিবে, ক্যাশ মেমো দিবে, যে স্যার এই যে আমি অর্ডার দিয়ে এসেছি, যে ক্যাশ মেমোটা রাখেন। বা মনে করেন যে আপনাকে বলবে, তখন আপনি ইয়া করবেন। তো আপনি কিন্তু আগে থেকে এস্টিমেট করতে পারবেন যে আচ্ছা আমার এই বিল্ডিং করতে এত টাকা লাগবে, আপনি কিন্তু ওই যে টাকা দিচ্ছেন, যখন যেটা লাগতেছে আপনি সেই টাকাটা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আপনি টাকা দেওয়ার মালিক, আপনি টাকা দিচ্ছেন। কিন্তু আপনার যদি এস্টিমেশন না থাকে, বা এস্টিমেশন থাকলে আপনি অ্যাকুরেটলি জানতে পারবেন না যে আসলে কত টাকা লাগতে পারে। ঠিক না?
কারণ আগে থেকে আপনার এস্টিমেশন নাই, কন্ট্রাক্টর আপনাকে বিট করে নাই যে আপনাকে টোটাল কাজ করে দিবে সে 50 কোটি টাকা দিবে, এরকম কোনো বিডিং হয় না এখানে। বা মনে করেন আইটেমের রেটের কোনো ইয়া নাই। আইটেম রেটে তো মনে করেন তাও একটা এস্টিমেশন করা যায়, আচ্ছা না 100 টাকা কাজ, তাহলে আমার আশেপাশে এরকম রাউন্ড ফিগার করে এই মানে এরকম সাপোজ টাকা লাগতে পারে, ঠিক আছে, এরকম লাগতে পারে। তো সামান্য হলো আইটেম রেটে একটু অনুমান করা যায়, আর লামসামে তো একদম অ্যাকুরেটলি জানাই যায়, কিন্তু এখানে তো কোনো ওরকম কোনো কিছুই নাই, এখানে আপনার খরচটা লাগতেছে আপনি দিতেছেন, ঠিক আছে। তো এই জন্যই বলা হচ্ছে যে আসলে এখানে অসুবিধাটা হচ্ছে যে আমাদের ফাইনাল কস্টটা কিন্তু ওনার জানতে পারে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তার কি হয়, যদি বেশি হয়ে যায় এক্সপেন্স, তাহলে সে কি হবে, অর্থের একটা সংকটে পড়বে, ঠিক আছে। দেখা গেল যে সে পেমেন্ট মাসে মাসে পেমেন্ট দিয়ে দিল কন্ট্রাক্টরকে, ওদিকটা কাজও করতেছে, ঠিক আছে। কাজ করতে করতে দেখা গেল যে সে ভাবছিল যে 20 কোটি দিয়ে সে মনে করেন যে কাজটা করতে পারবে, দেখা গেল 50% কাজ করতে তার 20 কোটি টাকা শেষ হয়ে গেছে। তো দেখেন তার একটা আক্ষেপ থাকবে, চলো যে আল্লাহ আমি তো উঠাইতে পারলাম না কাজটা, তাহলে তো আমার তো আরো টাকা লাগবে। তো এখন সে আবার টাকা একটা আপসেটের মধ্যে পড়ে যায় আর কি, যদি সচেতন না হয়। তো আসলে এইসব কন্ট্রাক্ট গুলো দিতে হয় কাকে, মানে দেয় কারা বা করে কারা, যে মনে করেন যে ওনার বেশি এক্সপেরিয়েন্সড, যে ওনার নিজে অনেক এক্সপেরিয়েন্স, যে কাজটা সম্পর্কে সে ওয়াকিবহল আছে, নয়তো কিন্তু সে সুবিধা করতে পারে না, ঠিক আছে। যতই ইয়ে হোক না কেন, কন্ট্রাক্টর যতই ইয়ে হোক না কেন, এখন কন্ট্রাক্টর মনে করেন আপনাকে বলবে, তা আপনি এখন মনে করেন জানেন না আসলে কোথায় কি লাগবে, কি পরিমাণ কি খরচ হবে। তো আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, পূর্ব ধারণা না থাকে, তাহলে মনে করেন আপনাকে ভাঙাও খাইতে পারে, ঠিক আছে। বা আপনি মনে করেন ম্যাটেরিয়াল আনলেন, ঠিক আছে, কোনো কিছু হলো না, আউটপুট কোনো কিছু হলো না, আপনি ইনপুটই দিলেন, টাকা ঢাললেন। তো আসলে যেটা হয়, যেসব ওনার মনে করেন যে মনে করেন 4-5টা বাড়ি আছে, ঠিক আছে, এখন সে মনে করেন একটা আন্দাজ করতে পারতেছে অলরেডি, ঠিক আছে, সে ইঞ্জিনিয়ার না হইলে একটা আন্দাজ করতে পারে যে আচ্ছা আমার এরকম এই সময় এই অবস্থা লাগবে, এই পরিমাণ টাকা লাগবে, এরকম ডিফিকাল্টি হতে পারে। তো ওনার কিন্তু নিজে থেকে, আর একজন নতুন যদি কেউ বাড়ি করতে চায় তাহলে কিন্তু তার সেই অভিজ্ঞতাটা থাকবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্যাক্ট করে আসলে সে রিস্কের মধ্যে পড়ে যাবে। যার পূর্ব অভিজ্ঞতা আছে সে কিন্তু বুঝতে হবে যে ফাইনাল কস্টটা আনুমানিক আমি এভাবে করলে, এভাবে নেগোশিয়েট করলে সবার সাথে আমি ভালো কিছু করবো। তো জিনিসটা হচ্ছে এটা, তো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, এই 3টা জিনিস মনে রাখবেন। তো আজকে আমরা আর কিছু পড়বো না, আমাদের একটু পর্যন্তই। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড তাহলে আমাকে বলতে পারেন, আর যদি অন্য কোনো কিছু রিলেটেড যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোশ্চেন আছে? স্যার হচ্ছে আমাদের মধ্যে রবিউল ইসলাম নামে একজন স্যার অ্যাসাইনমেন্ট 1 সাবমিট করছে স্যার, তা আমি ওটা করতে পারি না। এখন ওইটা একটু যদি আপনি দেখে ওকে বলতেন তাহলে স্যার ওই নেমে করতাম স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কোনটা দিছে? 1 আপলোড করছে আচ্ছা, রবিউল ইসলাম। আমি আপনাদেরকে বলছিলাম যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আপনারা যেটা পারেন দিয়ে দিবেন, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার পারফরমেন্সটা আমি দেখবো। অনেকে টার্ন ইন করেন নাই, অ্যাসাইনমেন্ট দিয়েছেন টার্ন ইন করেন, টার্ন ইন করে দিবেন। তো আমার কাছে যে অ্যাসাইনমেন্ট আসছে নোবেল আহমেদের অ্যাসাইনমেন্ট একটা আসছে। স্যার অ্যাসাইনমেন্ট 1 এর স্যার 3 আর 4 নাম্বার কোশ্চেনটা স্যার অ্যানসারটা কোথাও পাচ্ছি না স্যার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, আপনাদের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, অ্যাসাইনমেন্ট 1, 2, 3 নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। আবার ওকে স্যার, এটা একটু ভালো হয় স্যার, অ্যাসাইনমেন্ট 1টা একটু ঝামেলাই হচ্ছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আবার কথা বলবো, যেটা অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আপনারা আবার বলতেছেন, তো অনেকে ছিলেন না প্রথম দিকে তখন, তো আমি অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আবার আলোচনা করব, তো সেটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে। মানে 3টা কোশ্চেন পাওয়া যায় আর কি, 3টা কোশ্চেন লিখছি, এখন 3-4টা আমার সমস্যা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, সমস্যা নাই, আমি বলে দিব না কিভাবে কি হবে, আমি বলে দিব না, নো টেনশন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওটা আমরা সামনে ক্লাসে করে তারপর যাবো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলে দিব। আসবেন নেক্সট ক্লাসে, আসবেন নেক্সট ক্লাস ডাবল পিরিয়ড, তখন আমি বলে দিব অ্যাসাইনমেন্ট নিয়ে যা যা সমস্যা তুই তো সবগুলো এখনো point নেই out মোটা শীত এখনো নেই। কি? কিছু বললো? না স্যার, ও মাঠে আছে তো, এলাকার ভাষা। ওরে বাবা, এটা কোন এলাকার ভাষা আবার? কি ডাকছে স্যার তো এটাই ওখানে অ্যাপ্রোপ্রিয়েট স্যার, কুষ্টিয়ার ভাষা স্যার। কুষ্টিয়ার ভাষা? জি স্যার। আমি স্যার তো বুঝি কুষ্টিয়ার নাই, ভাষা কুষ্টিয়ার ভাষা তো শুদ্ধ হয়। স্যার স্যার সরি স্যার, ওই যে বইয়ের ভাষা স্যার। ওই সুতা ওই ঘুড়ি উড়াইতেছে তো স্যার, হ্যাঁ, ওই জন্য ভালোই। জি স্যার, বইয়ের ভাষায় তো কুষ্টিয়ার ভাষাকে ধরা হয়। হ্যাঁ, এটা শুদ্ধ ভাষা।
কুষ্টিয়া না সুন্দর, আমি গেছিলাম কুষ্টিয়া। কুষ্টিয়া তো থেকে কত ওই সালে রাস্তাটা আসছিলেন অনেক স্যার? বেশি। জি, কত সালে স্যার আসছিলেন কুষ্টিয়ায়? কুষ্টিয়া গেছিলাম, এই তো গত বছর গেছিলাম, 2019-এর দিকে গেছিলাম। গত বছর গেছিলাম স্যার আরেকটা সমস্যা আছে স্যার। রবীন্দ্রনাথের ওদিকে। হ্যাঁ বলেন। স্যার আমাদের এক্সাম শিডিউল দিছে দেখলাম স্যার 7টা থেকে। আমরা তো অনেকেই গ্রামে থাকি স্যার, ওই বাগানে হুম। বসে এক্সাম দেওয়া লাগে স্যার। এখন 7টা থেকে লাইট পাবো কই স্যার বাগানে? এটাই তো কথা স্যার, বাগানে লাইট পাবো ওইটা কোথায়? আপনাদের তো আরেকটা কথা বলা হয় নাই। আপনাদের জন্য তো আরেকটা নোটিশ আসবে, সেটা হচ্ছে মানে পরীক্ষা যখন দিবেন, পরীক্ষাটা কিন্তু জুমে বসে মানে চেহারা দেখায় দিতে হবে, ক্যামেরা। স্যার কারণ কি স্যার? বাগানে বা গাছের উপরে বসে কিভাবে স্যার ওইভাবে কারণ পরীক্ষা দিবেন, লাইট জ্বালাই স্যার? এখন ভার্সিটি বাগান দেখতে চাইলে আমি কি করবো? স্যার ভার্সিটি সিয়ারা দেখানোর বাসায় কারণ ঘুমাইতে স্যার ভিডিও অন করে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। আর আপনি বলেন স্যার, এটা কি সম্ভব ঠিক আছে, এই স্যার রাতের? পরীক্ষা দিবেন। এখন এটা নেটওয়ার্ক authority স্যার যেটা নেটওয়ার্ক এমনিতেই পাইতে চায় না স্যার, আর ভিডিও টিডিও এগুলো অন করলে স্যার আর মোটামুটি মানে 2G নেটওয়ার্ক একেবারেই স্যার কিছুই লাস্ট হয় না স্যার। তো যাই হোক, এটা নিয়ে আমরা বলছি, ঠিক আছে, এটা নিয়ে বলছি, আপনাদের কথাগুলো আমরা বলছি, কারণ অনেকেই গ্রামে আছে, আমি তো দেখছি আসলে অনেক কষ্ট পাওয়া যায় গ্রামে স্যার ক্লাস তারপর সমস্যা আছে স্যার, এখন তো বৃষ্টির সময় স্যার, দেখা গেল এক্সামের টাইমে বৃষ্টি আসলো স্যার, তখন তো রুমে যা এক্সাম দেওয়া লাগবে, তখন স্যার ভিডিও কিভাবে অন রাখবো স্যার? হ্যাঁ, না কয়েকটা জিনিস আছে আসলে, ম্যাক্সিমামের জিনিসই কিন্তু ঝামেলা। তো আমরা এটা কথা বলছি, তো ইনশাল্লাহ নেক্সট উইকে একটা ডিসাইড, মানে নেক্সট উইকে ইনশাল্লাহ এই সময় মনে করে দিয়েন, তখন আমি বলতে পারবো যে আসলে কি ডিসাইড হয়েছে। তো এমনি আজকে দিনের বেলা পরীক্ষা নেই, তাহলে আমরা রাজি আছি, তাও কষ্ট করে দেখা যাবে। রাতে হলে বেটার। দিনে হোক রাতে হোক সেটা না, কিন্তু মনে করেন যে ভিডিও অন রেখে করাটা আসলে অনেকেরই তো নেটওয়ার্কের ঝামেলা, অনেকে তো রুমে, আমি আর দেখছি এখন রেগুলার বৃষ্টি হয় স্যার। রুমে আসলে না, গ্রামে আসলে ওই রুমের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা হচ্ছে মেইন ঝামেলা। এখন আপনি কি আমার পরীক্ষা দেওয়ার জন্য কি উঠানে বসে চেয়ার টেবিল নিয়ে পরীক্ষা দেন, এটা তো অনেক একটা ট্রাভেল একটা ব্যাপার। এখন দেখা যাক কি হয়, বলেন। স্যার এমনিতে তো ভার্সিটি থেকে স্যার বললো যে পরীক্ষা স্যার জুমেও রেকর্ড করে দেখাতে হবে স্যার, ভিডিও কলও থাকতে হবে। তাহলে স্যার আমরা আর কিভাবে দেখে দেখবো স্যার? আপনারা তো বললেন যে আমরা নাকি স্যার মডিউল দেখেও দেখতে পারি স্যার, বই খাতা সবকিছু ওপেন। তাহলে তো স্যার এটা একদম পুরো ক্লাসরুমের মতোই হয়ে গেল স্যার। না না না, ওইটা তো ওপেন বুক, আপনি করতে পারবেন, কিন্তু আপনি মানে আরেকজনকে হেল্প করতে পারবেন না, এটার জন্য বুঝতে পারছেন? আপনি নিজে আপনার কাছে তো ওপেন, ওইটা ঝামেলা নেই, আপনি ওপেনলি বই খাতা খুললেন, সমস্যা নেই, ঠিক আছে? ওপেনই কোশ্চেনটা ওপেন থাকেই করা, ঠিক আছে? কোশ্চেন কিন্তু বইয়ের সাথে মিলবে না, সো এটা আচ্ছা স্যার, দেখবেন তার মানে আমি অন্য কারোর সাথে কথা বলতে পারবো না, মানে আমি সবকিছু করতে পারবো না, এটাই তো? হ্যাঁ, এটাই। তাহলে ভয়েস পরীক্ষা কি হলো? মিউট করে আনমিউট করে বলতে হবে নাকি স্যার? আনমিউট করে থাকতে হবে, কারণ যেটা সামনে দেখা গেলো মুখ ঢাইকা আরেকজনের সাথে কথা বলে ফেললেন, তাহলে তো ঝামেলা। স্যার বন্ধ অনেক আছে স্যার, বন্ধ অনেক আছে, কেন জানেন সুদা, এটা জানি না এখন কি হয়। এটা আমি বলছি মিটিং, আমরা বলছি এজেন্ডা বলছিলাম, যেটা তো আসলে অসম্ভব এক প্রকার। আপনারা আসেন, এই যে আমার কাছে এখন আপনারা ঠিক আছে, কারণ আমি তো পাইও না, আপনাদের 90 জনের মধ্যে 16 জন যদি অ্যাটেন্ড থাকে, আর বাকিটা তো জানবেই না কখন। অনলাইন অ্যাভারেজ মনে করেন 30 জন জানলো, বাকি 60 জন কি হইলো? ওরা তো মনে করেন আগে যেভাবে পরীক্ষা দিয়ে সেভাবে পরীক্ষা দিবে, সো ঝামেলা অনেক আছে, এতটা সোজা না সবকিছু। তো দেখা যাক, এটা নিয়ে আমরা কথা বলতে একটা সর্ট আউট হবে আপনাদের পক্ষে, আপনাদের যেটা ভালো হবে সেটাই। ঈদের 2 দিন পরে ক্লাস করছি, তাই নিয়ে লোকে হাসাহাসি করে যে বাবা কত বড় ভার্সিটিতে তুমি পড়তেছো, ঈদের 2 দিন পরে ক্লাস শুরু, এই সময় আর কি আর হবে, যাই হোক।